কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আলোচনা করব। আপনারা আসন্ন 2020 সালের জিএসসি এবং জেডিসি পরীক্ষা দেবেন। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের জিএসসি এবং জেডিসির ইংলিশ সাবজেক্টের মানবন্টন নিয়ে আলোচনা করব। আপনাদের প্রশ্নের ধরনটা কেমন হবে সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো আসুন আলোচনা যাওয়া যাক। আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড 6970 মতিঝিল C/A ঢাকা 1000 receive mark distribution for GSC or JDC exam from 2018। আমরা সকলেই জানি 2018 সাল থেকে ইংলিশ সাবজেক্টটাকে, বিশেষ করে ক্লাস 8-এর ইংলিশ সাবজেক্টটাকে এটাকে পরিবর্তন করা হয়েছে, যেখানে আপনার ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হতো 100 মার্ক করে। সেক্ষেত্রে 2018 সালে শিক্ষা বোর্ড দুইটা সাবজেক্টকে একত্রিত করে 100 মার্কের পরীক্ষা নেওয়া শুরু করে। তো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের কিছু প্রবলেম দেখা দেয় বা কিছু প্রবলেম হচ্ছিল। তো সেটার ভিত্তিতেই আমরা আজকে এই ভিডিওটা করব এবং সেখানে সেই প্রশ্নটা নিয়ে এবং সেক্ষেত্রেই আমাদের এই ভিডিওটা করা, এবং আমরা মানবন্টনটা আমরা দেখব এবং কোথায় কিভাবে মানবন্টন হচ্ছে এবং কীরকমভাবে হচ্ছে সেটা আজকে আমরা আলোচনা করব। তাহলে আসুন আমরা আলোচনা শুরু করি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বলা হয়েছে পার্ট এ সিন পার্ট, অর্থাৎ সিন পার্ট বলতে আমরা বুঝি যে আমাদের টেক্সট বুক থেকে যে প্যাসেজটা থেকে থাকে সেটাকে আমরা সিন পার্ট বলে থাকি। এখন এক্ষেত্রে এই সিন পার্টে আমাদের সিন পার্ট থেকে আমাদের 3টা প্রশ্ন থাকে এবং এই 3টা প্রশ্নের মান হচ্ছে 20 মার্ক। 3টা প্রশ্নের মান হচ্ছে 20 মার্ক, অর্থাৎ আমরা এই সিন পার্টটাকে নিয়ে আমরা যেটা আলোচনা করব সেটার মান, আমরা যেটা অ্যান্সার শিটে লিখব সেটার আমরা মান হবে হচ্ছে 20 মার্ক। এখন আমাদের এই সিন থেকে কি থাকছে, আমাদের সিনে একটা প্রথমে একটা সিন, একটা প্যারা থাকবে, একটা সিন থাকবে, একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকে আমাদেরকে কি করতে হবে, এমসিকিউ থাকবে, অর্থাৎ রিডিং এমসিকিউ। এই এমসিকিউ থাকবে। এই এমসিকিউ আমাদের এখানে লেখা আছে 7, অর্থাৎ হচ্ছে আমাদের 7টা আইটেম থাকবে। 1 নম্বরে আমাদের 7টা আইটেম থাকবে এবং আমাদের এই 7টা আইটেমেরই অ্যান্সার করতে হবে এবং এই 7টা আইটেমের এক একটার মান হবে 1 মার্ক করে। অর্থাৎ আমাদের এখানে 7টা পয়েন্টের 7 মার্ক আমরা পাবো। এখানে 7 মার্ক আছে, আমরা এখানে 7 মার্ক পাবো। এরপরে 2 নম্বরে যে জিনিসটা থাকে এটাও আমাদের এই সিন প্যাসেজ থেকেই করতে হয়, সেটা হচ্ছে 2 নম্বরে থাকে হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং। এটা উইদাউট ক্লোজ আকারে থাকে, অর্থাৎ উইদাউট ক্লোজ বলতে আমরা বুঝি যে এর উপরে কোনো রকম কোনো অপশন দেওয়া থাকবে না, এইরকম একটা প্রোগ্রাম। এখানে 5টা ফিল ইন দ্য গ্যাপ থাকে। এই গ্যাপ আমাদের, এই 5টা ফিল ইন দ্য গ্যাপ আমাদের পূরণ করতে হবে এবং এই 5টা ফিল ইন দ্য গ্যাপে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপ এখানে 5 মার্ক থাকে। আবার কোনো সময় দেখা গেছে যে এই ফিল ইন দ্য গ্যাপ এখানে 10টাও দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যেকটা তখন হাফ মার্ক করে হয়ে যায়, 0.5 মার্কস। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় যে প্রশ্নটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, অর্থাৎ এখানে আমাদের যে সিন প্যাসেজটা দেওয়া থাকবে এই সিন প্যাসেজ থেকে আমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকে, 4টার মতো প্রশ্ন থাকে, 4 কোয়েশ্চেন। এই 4টা প্রশ্নটাকে আমরা অ্যান্সার করব এবং এই 4টা প্রশ্ন, এক একটা প্রশ্নের মান থাকবে হচ্ছে 2 করে। সুতরাং 4টা প্রশ্ন অ্যান্সার করলে আমরা এখানে 8 মার্ক পাচ্ছি। তাহলে এই গেল হচ্ছে আমাদের সিন প্যাসেজের হচ্ছে আইটেম, অর্থাৎ আমাদের সিন প্যাসেজ থেকে আমরা কি অ্যান্সার করছি বা কিভাবে আমরা অ্যান্সার করছি সেটা। এরপরে আমাদের পরে চলে আসে পার্ট বি। পার্ট বি বলতে আমরা বুঝি হচ্ছে আনসিন প্যাসেজ, যেটা এটা, অর্থাৎ আমরা এই পার্ট বি আমরা এখানে আনসিন প্যাসেজটা এই কারণে বুঝি যে এখানে সিন প্যাসেজের কাজ হচ্ছে আমাদের অপশন 3 পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমাদের আর কোনো কাজ থাকছে না।
সিন প্যাসেজে আমাদের আর কোনো কাজ থাকছে না। সুতরাং এরপরে আমাদের যে অংশটুকু আমাদের নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ। আর এই আনসিন প্যাসেজের মানটাও সিন প্যাসেজের চাইতে কিছুটা বেশি থাকে, অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে কিছুটা বেশি আছে। কীরকমভাবে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে সিন প্যাসেজে হচ্ছে আমরা 20 মার্কের অ্যান্সার করছি 3টা প্রশ্ন মিলে, আর এখানে আনসিন প্যাসেজে 25 মার্কস, আর এবং এখানে অপশনালও বেশি, সেটা হচ্ছে যে 5টা অপশনের কাজ করতে হয়, 5টা কোশ্চেনের কাজ করতে হয় এখানে। তো প্রথমে কি কি প্রশ্নের কাজ করতে হয় সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার বলতে এখানে একটা খুব সুন্দর একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, এবং এই আনসিন প্যাসেজটা কোনো ব্যক্তি সম্পর্কে হতে পারে অথবা কোনো জায়গা সম্পর্কে হতে পারে, এবং কোনো, আমি প্রথমে বলেছি কোনো ব্যক্তি সম্পর্কে, আর কোনো যদি আনসিন প্যাসেজটা যদি কোনো ব্যক্তি সম্পর্কে হয় তাহলে সেটা কোনো সুনাম ধরনের কোনো লেখক বা কোনো আর্টিস্ট বা কোনো প্রেসিডেন্ট সি সম্পর্কে, অর্থাৎ ফেমাস কোনো ব্যক্তি সম্পর্কে হতে পারে, বা কোনো ফেমাস কোনো জায়গা সম্পর্কে আমাদের এই আনসিন প্যাসেজটা হতে পারে, বা কোনো বস্তু সম্পর্কে এই আনসিন প্যাসেজটা হতে পারে। যদি এই আনসিন প্যাসেজটা যদি আসে, সেই আনসিন প্যাসেজ থেকে আমাদেরকে 4 নম্বর প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবং 4 নম্বর প্রশ্ন অ্যান্সারটা কি? ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার বলতে আমরা বুঝি যে আমাদের যে আনসিন প্যাসেজটা থাকছে, সে আনসিন প্যাসেজ থেকে আমাদেরকে কিছু তথ্য, কিছু ইনফরমেশন বের করে নিয়ে সেটা এই প্যাসেজের এই 4 নম্বর প্রশ্নের যে কলামটা থাকবে সে কলামের ভিতরে বসানো। এরপরে 5 নাম্বার যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে ট্রু অর ফলস, অর্থাৎ ট্রু স্টেটমেন্ট অ্যান্ড ফলস স্টেটমেন্ট। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো থাকে সে প্রশ্নগুলো কোনটা সত্য এবং কোনটা মিথ্যে সেটা আমাদেরকে যাচাই করতে হবে। যেটা সত্য হয়, যেটা ট্রু হয় সেটা আমরা ট্রু লিখবো, এবং যেটা ফলস হয় সেটা আমরা তো ফলস লিখবই, এবং ফলস লেখার পাশাপাশি কারেক্ট অ্যান্সারটাও আমাদেরকে লিখে দিতে হবে, না হলে কিন্তু এখানে মার্ক কাটার একটা সম্ভাবনা থাকে, একটা ভয় থাকে। এরপরে 4 নম্বর প্রশ্ন যেটা থাকে, 4 নম্বর প্রশ্ন বলছি, 6 নম্বর প্রশ্ন যেটা থাকে, 6 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, অর্থাৎ উইথ ক্লোজ বলতে উপরের হচ্ছে অপশনাল সহ। আমি যেটা 2 নাম্বার প্রশ্নে বললাম যে এখানে কিছু উইদাউট ক্লোজ যেটা থাকে এখানে অপশন থাকে না, আর উইথ ক্লোজ বলতে আমরা বুঝি এখানে কিছুটা অপশন দেওয়া থাকে, উপরে একটা ছক করে ছকের মতো একটা অপশন দেওয়া থাকে, এই অপশন থেকে। এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে উইদাউট ক্লোজ, এই যে আমরা যেটা 2-এ যেটা আলোচনা করলাম এখানে, সেই 2-এর মতো ভাবে এখানে উইদাউট ক্লোজ থাকে। এরপরে থাকে ম্যাচিং। ম্যাচিং বলতে একটা তো আপনার বক্স থাকবে, সে বক্স থেকে শব্দ মিলিয়ে আলোচনা করা, এইটা। এরপরে যে অংশটুকু আমরা পাবো সেটা হচ্ছে পার্ট সি। আর পার্ট সি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে যে এখানে আমরা গ্রামাটিক্যাল নিয়ে আলোচনা করব। পার্ট সিতে আমরা গ্রামাটিক্যাল আলোচনা করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে বলতে পারি যে পার্ট সি হচ্ছে এটা টোটালটাই আমাদের গ্রামাটিক্যাল নিয়ে এখানে আলোচনা হয়, এবং এখানে আমাদের গ্রামাটিক্যাল কী কী আইটেম থাকবে আমরা এখানে সেটা এখন দেখব। সেটা হচ্ছে প্রথমে যে আইটেমটা আমরা দেখছি সেটা হচ্ছে স্পিচ, অর্থাৎ ন্যারেশন যেটা আমরা বলে থাকি। এখানে ন্যারেশন বা স্পিচ থাকবে 5 মার্কের। এরপরে থাকবে হচ্ছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন হচ্ছে যে বিরাম চিহ্ন, বাংলায় শব্দ আমরা যেটা বলি বিরাম চিহ্ন বা জ্যোতির্চিহ্ন যেটা আমরা বলে থাকি, এটার হচ্ছে কাজ থেকে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যেটা কাজ থাকে সেটা হচ্ছে ইউজ অফ আর্টিকেল। আমরা আর্টিকেলের ব্যবহারটা এখানে আমরা দেখব, বা আর্টিকেলের ব্যবহারটা এখানে আমরা করব। এরপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এবং চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এখানে কিছু অপশনাল থাকে, সেটা আমরা বলে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে দেখেন, আমরা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমরা এখানে ডিগ্রি বা অন্যান্য কিছু করার দরকার পড়ে না। আমরা আমাদের সাধারণতভাবে ক্লাস 8-এর যেগুলো দরকার সেগুলো আমরা আলোচনা করলেই আমরা এখানে চেঞ্জিং সেন্টেন্স সেগুলোর মধ্যে থেকে আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের এক্সট্রাভাবে যে ডিগ্রি, এরপরে হচ্ছে আপনার ইয়ার পরিবর্তন, সেন্টেন্সেসের পরিবর্তন, এগুলো আলোচনা করার কোনো দরকার পড়ে না। আমরা এখানে কিভাবে আমরা কী কী করবো সেটা হচ্ছে যে আমরা এখানে প্রথমত আমরা ভয়েস আলোচনা করব, চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস আমরা আলোচনা করব, বা ভয়েসের কী কী আছে সেক্ষেত্রে আমরা আলোচনা করে থাকবো। এরপর হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে নেগেটিভ করব, এরপরে হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্ট্রোগেটিভ করব। এই যে সেন্টেন্সের যে পরিবর্তন, এই সেন্টেন্সের পরিবর্তনটা আমাদেরকে জানতে হবে এবং করতে হবে। এরপর হচ্ছে ইন্ট্রোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ কীভাবে করতে হবে, ইন্ট্রোগেটিভ থেকে কীভাবে অ্যাসার্টিভ করতে হবে, এই যে নিয়মটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা টপিক এই ক্লাস 8-এর জন্য। এখান থেকে আমরা জানি যে প্রায় 50% চান্স থাকে প্রতি বছরই প্রশ্ন পাওয়ার। এরপরে অ্যাফার্মেটিভ
এরপর নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এইরকম কিছু সেন্টেন্স থেকে থাকে, প্রতি বছরই একটা না একটা থেকেই থাকে। এরপরে হচ্ছে এক্সক্লোমেটরি। এক্সক্লোমেটরি এটা হচ্ছে আলোচনা বা জানা দরকার, বিশেষ করে অ্যান্সারিং করার ক্ষেত্রে। এরপরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স এটা হচ্ছে 5 মার্ক থাকে। এখানে প্রায় 10টার মতো ফিল ইন দ্য গ্যাপ থাকে, সাফিক্স প্রিফিক্স দেওয়া থাকে, সেটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে 5 মার্ক পেতে পারি। এবং আমরা এখানে জানি যে টোটাল 5টা অপশন থাকে গ্রামাটিক্যালে, এবং 5টা অপশনে টোটাল 25 মার্কস থাকে। এরপরে যে অংশটা আসে সেটা হচ্ছে যে পার্ট ডি, রাইটিং অংশ। পার্ট ডি, রাইটিং অংশ, অর্থাৎ পার্ট ডি রাইটিং অংশ বলতে এখানে আমরা যে রাইটিং অংশগুলো যেটা আমরা মুখস্থ করে রেখে দিই বা মুখস্থ করে রাখি, সেই অংশগুলো, যেমন ডায়লগ আছে, প্যারাগ্রাফ আছে, ফর্মাল লেটার বা ইনফর্মাল ইমেল আছে, এগুলো বলা হয়, এগুলো হচ্ছে কনভেনশন হয়ে থাকে এই জায়গায়। অর্থাৎ আমরা এখানে ডায়লগটা আমাদের প্রায় 10 মার্কের মতো থাকে, 10 মার্ক থাকে ডায়লগ। এরপরে প্যারাগ্রাফ, কোনো এখানে কোশ্চিনাল প্যারাগ্রাফ থাকতে পারে, অথবা হচ্ছে কোশ্চিনাল প্যারাগ্রাফ ছাড়া যেগুলো প্যারাগ্রাফ আছে, একবার রাফ প্যারাগ্রাফ যেগুলো, সেগুলো থাকতে পারে এই জায়গায়। এরপরে ফর্মাল লেটার এবং হচ্ছে ইনফর্মাল ইমেল, যেটা ফর্মাল ইমেল এবং ইনফর্মাল ইমেল, যেটা এর মধ্যে থেকে যে কোনো একটা আমরা পেতে পারি। আমরা হয় ফর্মাল লেটার পাবো, অথবা আমরা ইনফর্মাল লেটারটা আমরা পাবো, দুইটার মধ্যে থেকে যে কোনো একটা লেটার আমরা পাবো। এখন আমরা এখানে মানবন্টনটা দেখলাম যে কোনটা কত মার্ক, সেইভাবে আমরা এটা দেখলাম, কিন্তু এখন আমরা একটা প্রশ্ন দেখি। প্রশ্ন থেকে আমরা একবার ডিরেক্টলি একটু আলোচনা করি যে কিভাবে প্রশ্ন থেকে আমরা কিভাবে প্রশ্ন আমরা দেখতে পারি। তা আসেন আমরা এখানে দেখেন, আমরা প্রথমে এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, অলরেডি আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এই প্যাসেজে এইরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, এবং সেই প্যাসেজ থেকেই আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন অ্যান্সার করতে হবে। আমাদের এই প্যাসেজ থেকে হচ্ছে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন অ্যান্সার করতে হবে। 1 নাম্বার প্রশ্ন এখানে কি দিয়ে রেখেছে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে 1 নাম্বার প্রশ্নে এখানে দেখেন খুব সুন্দরভাবে এক নম্বর প্রশ্নে দেখেন এখানে খুব সুন্দরভাবে এখানে ইয়ে করা হয়েছে। 1 নম্বর প্রশ্নে আমরা যে প্যাসেজটা এখানে আছে সেই প্যাসেজ থেকে, এটা হচ্ছে প্যাসেজ, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যাসেজ, এটা সম্পূর্ণ, এটা হচ্ছে প্যাসেজ, এটা সম্পূর্ণ, এটা প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে, এই প্যাসেজ থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি আছে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এই যে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। অর্থাৎ এখানে 1 নম্বর প্রশ্নে হচ্ছে আপনার এরকম, আমরা বাংলা যেখানে এমসিকিউ যেটাকে বলি, এরকম কিছু এমসিকিউ থাকে, চুজ মাল্টিমিডিয়া, মাল্টি চুজ থাকে। অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে বা একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের মিনিং হচ্ছে 4টে অপশন আকারে দেওয়া থাকে, সেখান থেকে যেটা রাইট অপশন সেটা আমাদেরকে কালেক্ট করতে হয়, এবং সেটা হচ্ছে আমাদের উত্তরপত্রে লিখতে হয়। অর্থাৎ আমরা এখানে অ্যান্সারটা করব কিভাবে সেটাও বলে দিই। সেটা হচ্ছে যে আমরা অ্যান্সার পত্রে লিখবো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং হচ্ছে 1, লেখার পরে আমরা এখানে রোমান সংখ্যা দিব, রোমান সংখ্যা যেটা আছে প্রশ্নতে যে রোমান সংখ্যা আছে সেটা রোমান সংখ্যা দিব। দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে যেটা আমাদের অ্যান্সার হবে সেই অ্যান্সারটার মানটা লিখবো। যদি এখানে এ অ্যান্সার হয় তাহলে এ লিখবো, বি অ্যান্সার হলে বি লিখবো, সি অ্যান্সার হলে সি লিখবো, ডি অ্যান্সার হলে ডি লিখবো। যেটা অ্যান্সার হবে সেটা লিখবো, লেখার পরে সেই অপশনটুকুটাও আমরা লিখে দিব। যেমন আমি যদি এখানে সিটাকে যদি অ্যান্সার করি তাহলে সিটাকে লিখবো খাতায়, লেখার পরে হচ্ছে সির এই অংশটুকু আমরা লিখে দিব। এইভাবে আমরা হচ্ছে এটার সম্পূর্ণ এটার সম্পূর্ণটা অ্যান্সার করব। এরপরে আমাদের যেটা অ্যান্সারিংয়ে যেটা আসে সেটা হচ্ছে 2 নাম্বারটা। সেটা হচ্ছে যে 2 নাম্বারে দেখেন এখানে বলেই দেওয়া হয়েছে 2 নম্বর, অ্যান্সার নাম্বার 2, এটা হচ্ছে অ্যান্সার নাম্বার 2। এবং অ্যান্সার নাম্বার 2তে দেখেন বলেই দেওয়া হয়েছে যে অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। অর্থাৎ উপরের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজ থেকে আমাকে অ্যান্সার করতে হবে। উপরের প্যাসেজ বলতে এই যে আমরা যে প্যাসেজটা আমি একটু আগে দেখিয়েছি, এই যে প্যাসেজটা আমরা দেখছি, এই প্যাসেজটা থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে আমাদের প্যাসেজ। এই প্যাসেজটা আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকে, এবং এই প্রশ্নপত্রে এই প্যাসেজ থেকেই আমাদেরকে অ্যান্সার করতে হয়, এটা আমরা জানি। অর্থাৎ এই প্যাসেজ থেকে আমরা হচ্ছে এই 1 নম্বর মানে 1 নম্বর কোয়েশ্চেন এবং 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার করব। এবং 2 নম্বর কোয়েশ্চেন এখানে দেখেন কি বলেছে, সেটা হচ্ছে যে হোয়াই ডিড সামিরা লিভ হার হাজব্যান্ড
কামাল উদ্দিন জোয়াদ্দার, কেন সামিরা তার হাজব্যান্ড কামাল উদ্দিন জোয়াদ্দারকে ছেড়ে দিয়েছিল, ত্যাগ করেছিল। হ্যাঁ, তাহলে এখানে এটার অ্যান্সার কিন্তু আমরা এই ইয়েতে পেয়ে যাব, আমরা এই প্যাসেজে পেয়ে যাব এখানে কেন করা হয়েছিল এবং কি কারণে হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, এইরকম আমরা পেয়ে যাব। কারণ দেখেন এখানে আমরা কিন্তু এই অ্যান্সারটা আমরা এই অ্যান্সারটার যে প্রশ্নটা আমরা এখানে একটু আগে করলাম যে হোয়াই সামিরা লিভ হার হাজব্যান্ড কামাল উদ্দিন জোয়াদ্দার, হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। সেটা হচ্ছে যে আমরা প্রশ্নটা এইভাবে করতে পারি, অ্যান্সারটা আমরা এইভাবে করতে পারি যে সামিরা লিভ হার হাজব্যান্ড কামাল উদ্দিন জোয়াদ্দার বিকজ হি ভায়োলেট অ্যান্ড ফিজিক্যালি অ্যাসল্ট, সে কী করতো, শারীরিকভাবে টর্চার করতো, ফিজিক্যালি অ্যাসল্টে ছিল, এই যার কারণে তাকে সে ত্যাগ করে। এইরকমভাবে অর্থাৎ হচ্ছে আমাদের এই যে দুই নম্বর যে অপশনটা আমরা দেখছি, অপশন নম্বর 2, সেটা আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু আমাদের ওখান থেকেই করতে হয়। এরপরে আমরা যে 3 নম্বর যে অপশনটা দেখছি, আমরা অপশন নম্বর 3, এই অপশন নম্বর 3টা হচ্ছে এই যে এটা হচ্ছে অপশন নম্বর 3। এই অপশন নম্বর 3টার আমরা অ্যান্সার করবো কোথা থেকে বা কীভাবে, সেটা হচ্ছে যে অপশন নম্বর 3 আমরা অ্যান্সার করব হচ্ছে আমাদেরকে এইটার অর্থ বা মিনিংটা খুব ভালোভাবে জানতে হবে, মিনিংফুল। দেখেন প্রশ্নে কিন্তু তাই বলা হয়েছে যে রিড দ্য টেক্সট বুক read the following text and fill in the gaps with appropriate word to make it a meaningfully ones, অর্থাৎ অর্থপূর্ণভাবে এটাকে আমাদেরকে পূরণ করতে হবে। এখন এখানে আমি যে শব্দটাই বসাই না কেন সেই শব্দটা যেন এই প্যাসেজের সাথে আমার কি থাকে, অর্থপূর্ণ থাকে। আমি এখানে যে ওয়ার্ডটাই বসাবো, আমি এই গ্যাপে আমি যে ওয়ার্ডটাই বসাবো সেটা যদি এই প্যাসেজের সাথে যদি অর্থপূর্ণভাবে থাকে বা অর্থবহ যদি হয়, মেইনফুলি যদি হয়, তাহলে আমার এখানে কোনো অবজেকশন থাকে না বা আমার এখানে কোনো মান কাটা বা ভয় থাকে না। অর্থাৎ এখানে অবজেকশনিকভাবে আমার মিলতে হবে, অর্থাৎ অর্থবোধকভাবে আমাকে মিলতে হবে। এছাড়াও আমাকে খেয়াল রাখতে হবে যে আমি এখানে যেটা বসাচ্ছি, আমি এখানে সিনোনিম বা অ্যাটোনিম দুইটাই বসাতে পারি, কিন্তু সেটা আমার অর্থপূর্ণ হতে হবে এবং এটা আমার এই প্যাসেজটা কোন টেন্সে আছে বা কীভাবে আছে, আমার সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেই টেন্সটাকে ফলো করে বা সেই নিয়মটাকে ফলো করে আমার কিন্তু এখানে বসাতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্যাসেজ নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর প্যাসেজ যেটা আমরা পার্ট বি আমরা বলে থাকি, পার্ট বি এর যে প্যাসেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি পার্ট বি, এবং পার্ট বি এর যে প্যাসেজটা আমরা দেখছি এই পার্ট বি থেকে আমাকে কিন্তু এই 4 নম্বর প্রশ্নে অ্যান্সার করতে হবে। পার্ট বি থেকে আমাকে হচ্ছে 4 নম্বর প্রশ্নে অ্যান্সার করতে হবে, 4 এবং এই 5 নম্বর প্রশ্নে আমাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমরা এখানে এটা হচ্ছে মডেল এটা হচ্ছে কোশ্চেন নম্বর 4। এই কোশ্চেন নম্বর 4টা আমরা অ্যান্সারটা করব কীভাবে, অ্যান্সারটা করব হচ্ছে আমরা এই যে প্যাসেজটা দেখছি এই প্যাসেজটা আমরা পড়বো, এইটাকে বলা হয় আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা আমরা পড়বো, এই আনসিন প্যাসেজটা পড়ার পরে সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে সেই ইনফরমেশনটাকে এখানে বসিয়ে আমরা কাজগুলো করব। যেমন এখানে হচ্ছে আপনার একজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, সে ব্যক্তিটিকে এখানে দেখেন বলা হয়েছে হু বা হোয়াট, সে ব্যক্তিটা কে বা কি, এরপর ইভেন্ট, সে ব্যক্তিটা কোথায় বা কীভাবে কাজ করেছে, হোয়ার, সে ব্যক্তিটা কোথায় এবং কখন কাজ করেছে। হ্যাঁ, এইগুলো এই ইনফরমেশনটা আমরা এই প্যাসেজ থেকে পাবো, এই প্যাসেজ থেকে আমরা এই ইনফরমেশনটা নিব এবং এই ইনফরমেশনটা এই প্যাসেজ থেকে নেওয়ার পরে এখান থেকে আমরা এই ইনফরমেশনটা নিয়ে আমরা এই গ্যাপগুলোতে পূরণ করব। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের কাজ। এরপরে 5 নম্বর প্রশ্নটা হচ্ছে ওই যে আমরা 2 নম্বর প্রশ্নের যে এরকম অ্যান্সার দেখেছি এক্ষেত্রে কিন্তু সেটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা 5 নম্বর অপশন যেটা, এটা হচ্ছে আমাদের 5 নম্বর অপশন, আর এই 5 নম্বর অপশনে কিন্তু আমাদের ট্রু আর ফলস আছে। অর্থাৎ 5 নম্বর অপশনে আমাদের ট্রু ফলস করতে হয়, অর্থাৎ আমার এই ওয়ার্ডটা বা আমার এই যে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা এটা ট্রু না ফলস এটাকে আমাকে জানতে হবে। যদি ট্রু হয় তাহলে আমি অ্যান্সার পত্রে ট্রু লিখব, আর যদি ফলস হয় তাহলে আমি অ্যান্সার পত্রে হচ্ছে এটাকে ফলস লিখবো। এবং ফলস লিখলে আমি প্রথমেই বলেছি, আমি যখন প্রশ্নের মান বন্টন দেখিয়েছি তখনই আমি বলেছি যদি কোনো ফলস অ্যান্সার যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের ফলস অ্যান্সারটাকে এটাকে ফলস লেখার পরেও কমা দিয়ে আমরা সেখানে তার পাশে কারেক্ট অ্যান্সার লিখে আমরা ওই অ্যান্সারটার কারেক্ট অ্যান্সারটা লিখে দেব। আর আমরা যদি এখানে কারেক্ট অ্যান্সার যদি না লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এক্সামিনারের মান কাটার একটা বিষয় থেকে থাকে বা হয়ে যায়, চলে আসে। এরপরে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার
এরপরে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 6। এরপরে দেখেন এখানে কোশ্চেন নাম্বার 6-এ কী বলা হয়েছে। এখানে কোশ্চেন নাম্বার 6টা হচ্ছে আমরা একটু আগে ওইখানে বলে দিয়েছি যে কোশ্চেন নাম্বার 6-এ আমরা মূলত উইথ ক্লোজ আমরা পেয়ে থাকি। অর্থাৎ উইথ ক্লোজ বলতে আমি সেই সময় বলে দিয়েছিলাম যে উপরে কিছু অপশন দেওয়া থাকে, একটা ছকে কিছু অপশন দেওয়া থাকে, সেই অপশনটাকে থেকে আমাকে ওয়ার্ডগুলো বের করে নিয়ে আমার ফিল ইন দ্য গ্যাপে বসাতে হবে, এটাকে আমরা উইথ ক্লোজ বলে থাকি। তো 6 নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে 6 নাম্বার অপশন। এই 6 নাম্বার অপশনটা হচ্ছে উইথ ক্লোজ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে খুব সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে কিছু ওয়ার্ড দেওয়া আছে। সে ওয়ার্ডগুলোকে হচ্ছে আমরা এখানে খুঁজে নিয়ে আমরা অর্থপূর্ণভাবে মিলিয়ে এবং হচ্ছে আমাদের টেন্স বা গঠনগতভাবে মিলিয়ে নিয়ে তারপরে আমরা এখানে বসাবো। এই যে এখানে যে আমরা গ্যাপগুলো দেখছি সেখানে আমরা বসাবো। এবং এটার আমরা এখন প্রশ্ন হতে পারে এইটার আমরা এই প্রশ্নের অ্যান্সারটা কীভাবে করবো। আমরা পুরো এই প্যাসেজটা যেটা আমরা নিচে দেখছি এই প্যাসেজটাকে আমরা উঠাবো, তারপরে কি আমরা অ্যান্সার করবো? নো, আমরা আমাদের এখানে পুরো কোনো প্যাসেজটা উঠানোর কোনো দরকার নেই। আমরা পুরো প্যাসেজ না উঠিয়ে আমরা এটা অ্যান্সার করতে পারি। সেটা কীরকমভাবে? সেটা হচ্ছে যে আমরা উপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 6 লেখার পরে ABCD দিয়ে এখানে দেখেন যে পর্যন্ত আছে এই যে পর্যন্ত লেখার পরে আমরা হচ্ছে একের পর এক অ্যান্সারগুলো লিখে দেবো। কিন্তু অ্যান্সারগুলো লেখার সময় আমাকে খেয়াল রাখতে হবে আমি নিচে যেন আন্ডারলাইনটা করি, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপের মতো নিচে যেন আন্ডারলাইনটা করি। যদি আন্ডারলাইন যদি না করি তাহলে প্রবলেম হয় না, কিন্তু তারপরও আন্ডারলাইনটা করলে পরে সেক্ষেত্রে মানটা বাড়ে, খাতার মানটা বেড়ে যায়। এরপরে 7 নম্বর যে প্রশ্নটা আমরা দেখছি এখানে, এই 7 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা এখানে যে 7 নম্বর প্রশ্নটা দেখছি, আর এই 7 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা একে হচ্ছে উইদাউট ক্লোজ বলে থাকি। এটাকে আমরা উইদাউট ক্লোজ বলি। অর্থাৎ এর উপরে এই যে দেখেন আমরা 6 নম্বরে যে অপশনাল যে একটা বক্স দেখছি, এই 7 নম্বরে কিন্তু এই অপশনাল বক্সটা নাই, যার কারণে আমরা এই 7 নাম্বার অপশনটাকে উইদাউট ক্লোজ বলি। অর্থাৎ এই ক্লোজটা না থাকার কারণে এটাকে উইদাউট ক্লোজ বলা হয়। এটাকেও ঠিক সেমভাবে আমাকে অ্যান্সার করতে হবে। এই গ্যাপটা এখানে কি ওয়ার্ড বসবে সে ওয়ার্ডটাকে যথাযথভাবে বাছাই করা, সেটা সিনোনিম হোক বা অ্যাটোনিম হোক সেটা কোনো যথার্থ আসে না, কিন্তু অর্থপূর্ণ হতে হবে এবং এই আমাকে এখানে বসাতে হবে। এবং এটার অ্যান্সারটাও আমরা যে 6 নাম্বারে যেভাবে অ্যান্সার করেছি, 6 নাম্বারে আমরা যেভাবে অ্যান্সার করেছি সেভাবে আমরা অ্যান্সার করতে পারবো এখানে, এছাড়া কোনো সমস্যা নেই। যে আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 7 লেখার পরে ABCD EFGHIJ এই পর্যন্ত দেওয়ার পরে হচ্ছে আমরা এই নাম্বারের অ্যান্সার যেটা সেটা লিখবো এবং তার নিচে আবার আন্ডারলাইন করবো। কারণ আন্ডারলাইন বলতে আমি কেন বলছি সেটা হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপটা আমাকে দিতে হবে, কারণ আমরা যেহেতু এখানে ফিল ইন দ্য গ্যাপটাই পূরণ করছি, সুতরাং আমাদের এখানে ফিল ইন দ্য গ্যাপটা দিতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে কলাম A এবং কলাম B, কলাম A এবং কলাম B, অর্থাৎ ম্যাচিং করতে হবে। কলাম এর সাথে কলাম বির যে ম্যাচিংটা আছে সেই ম্যাচিংটা আমাদেরকে করতে হবে। কিন্তু এখানে আমরা অনেকেই ভুল করি। সে কি ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা অ্যান্সারিংয়ের ক্ষেত্রে ভুল করি। অ্যান্সারটা করার সময় আমরা উত্তরপত্রে আমরা যখন উত্তরটা লিখি, অ্যান্সারটা লিখি, তখন আমরা ভুল করে থাকি। সেটা কীরকম ভুল? সেটা হচ্ছে যে আমরা এ নাম্বারটা উঠাই, আমরা এই এ নাম্বারটা উঠাই দেওয়ার পরে এ নাম্বারে যে উত্তরটা হবে সেটাও আমরা উঠাই দিই, কিন্তু সেটা কিন্তু বোর্ডের নিয়ম না, বা সেটা কিন্তু অ্যান্সার করার নিয়ম না। অ্যান্সার করার নিয়ম কি? অ্যান্সার করার নিয়ম হচ্ছে যে আমরা উপরে ওই যে 7 নাম্বার ভাবে আমরা লিখতে পারি যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 8 লেখার পরে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে এভাবে একটা ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এ লিখব, লেখার পরে আমরা এখানে প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দেওয়ার পরে এর যে অ্যান্সারটা হবে এখানে কি বলছে? এভরিওয়ান হ্যাজ টু, এখানে এর নাম্বার হতে পারে হচ্ছে everyone has to realize this need to this quality to make their dream truth, অর্থাৎ 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার উত্তর হবে। তাহলে আমরা 4 নাম্বার যদি উত্তর হয় তাহলে 4 নাম্বারে আমরা এখানে 4 নাম্বারটা লিখব। 4 নাম্বারটা লেখার পর এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং সমান চিহ্ন দেব। দেওয়ার পরে আমার যে 4 নাম্বার যে উত্তরটা আছে এই 4 নাম্বারটা আমি এই জায়গায় লিখে দেব। আমার এই এ নাম্বারটা এখানে লেখার কোনো দরকার নেই, এখানে লেখার কোনো দরকার নেই। আমি এখানে এ নাম্বারটা না লিখে এখানে আমি 4 নাম্বারটা যেটা আমার এই পাশে বি কলামে যেটা আছে বি কলামটা আমি এখানে শুধু লিখে দিব, তাহলে আমার হয়ে যাবে। আমি এভাবে এটার 8 নম্বর প্রশ্ন আমি অ্যান্সার করতে পারি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে পার্ট সি।
এবং আমি প্রথমেই বলেছি পার্ট সি হচ্ছে গ্রামাটিক্যাল অংশ। পার্ট সি যেটা, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল অংশ। এবং গ্রামাটিক্যাল অংশের ভিতরে আমরা সেখানে দেখিয়ে দিয়েছি কি কি থাকে। স্পিচ থাকবে, এরপরে হচ্ছে আপনার চেঞ্জিং সেন্টেন্স থাকবে, এরপরে হচ্ছে আর্টিকেল থাকবে, এরপরে সাফিক্স প্রিফিক্স থাকবে, এবং এরপর হচ্ছে পাঞ্চুয়েশন থাকবে। এই 5টা আইটেম হচ্ছে আমাদের গ্রামাটিক্যালের মধ্যে থাকে। তাহলে প্রথমে আমরা এখানে 9 নাম্বার যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স এভাবে দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যে এইরকম যে আমরা ব্র্যাকেট একটা শব্দ দেখতে পাচ্ছি মোরাল, এখানেও একটা মোরাল শব্দ আছে, এখানে গ্রেট শব্দ আছে। তো এখানে আমরা সাফিক্স প্রিফিক্স বলতে আমার এই শব্দের আগে একটা ওয়ার্ড বসাতে হবে অথবা এই শব্দের পরে একটা বসাতে হবে। যেমন এখানে মোরাল আছে, মোরালটাকে আমরা ইমোরাল করতে পারি। গ্রেট আছে, গ্রেটফুল বা গ্রেটনেস করতে পারি। এরপরে ডেভেলপ আছে, ডেভেলপমেন্ট করতে পারি। হিউম্যানস অল ডেভেলপমেন্ট ওয়ার্ক ফর আট কান্ট্রি। তাহলে আমার এটা হচ্ছে, আমি এখানে ডেভেলপমেন্ট করলে পরে আমার এটা সাফিক্স হয়ে যাচ্ছে। এইভাবে আমাকে এটা অ্যান্সার করতে হবে। এবং এটা আমি অ্যান্সার করব কীভাবে? তাহলে আমি অ্যান্সার করব হচ্ছে, আমি উত্তরপত্রে উপরে হিডিংয়ে লিখে দিব অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 9। লেখার পর আমি হচ্ছে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই যে পর্যন্ত লেখার পর আমি এখানে যে উত্তরটা হবে আমি সেই উত্তরটা শুধুমাত্র উত্তরপত্রে লিখব। এবং সেই উত্তরপত্রে লেখার পরে সেটার উত্তরের নিচে কিন্তু আমি খুব সুন্দরভাবে আন্ডারলাইন করে দিব। আমি আবারও বলছি, উত্তর লেখার পরে উত্তরের নিচে কিন্তু আমি আন্ডারলাইন করে দেবো, অর্থাৎ গ্যাপ করে দিব। যদি গ্যাপ না করে দিই তাহলে সেক্ষেত্রে আমার ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আসি, এরপরে যেটা আমাদের 10 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের আর্টিকেল। 10 নম্বর যে প্রশ্নটা আছে এখানে, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল। এই আর্টিকেলটা কি আছে? এখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে আমাদেরকে এখানে বলা হয়েছে এ, অ্যান, অর, দা, অ্যান্ড পুট অর ক্রস। এখানে কিন্তু ক্রসের কথা বলা হয়েছে। এই যে এখানে দেখেন বলা হয়েছে, এই যে ক্রসটা, এখানে ক্রসের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ ক্রসটা আমাকে যদি আমার যে কোথাও যদি আর্টিকেল যদি না হয়, আমার কোথাও যদি আর্টিকেল যদি না বসে, তাহলে সেক্ষেত্রে আমার কোথায় ক্লোজ হবে, কোথায় হচ্ছে আমার ইয়ে হবে, সেটা কিন্তু আমাকে দেখাই দিতে হবে। আমার কোথায় ক্লোজ বসতেছে, আমার যেখানে আমার আর্টিকেল হচ্ছে না, আমার যেখানে আর্টিকেল বসতেছে না সেখান থেকে আমাকে ক্লোজ যদি বসে তাহলে আমাকে ক্লোজ তো বসাতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেখানে আমার আর্টিকেল হবে না সেখানে আমি ক্লোজ বসাবো, অর্থাৎ ক্রস চিহ্ন, এইরকমভাবে ক্রস চিহ্ন বসাবো। আর যেখানে আমার আর্টিকেল হচ্ছে, অর্থাৎ এ অথবা অ্যান অথবা দার যে কোনো একটা বসতেছে, সেক্ষেত্রে আমরা সেটা বসাই দেবো। এবং এটারও অ্যান্সার আমরা ঠিক 9-এর মতনই সেমভাবে করব। এ বি সি এভাবে সিরিয়ালভাবে উঠায় নিব, উঠায় নেওয়ার পরে তার নিচে আন্ডারলাইন করে এবং অ্যান্সারটা লিখবো, লেখার নিচে আমরা আন্ডারলাইন করবো, অর্থাৎ গ্যাপ করে দেবো। এরপরে যে প্রশ্নটা আসে, কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স বলতে আমরা এটা যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স থেকে আমাকে কোন সেন্টেন্সে পরিবর্তন করতে হবে সেই সেন্টেন্সটা আমাদের ব্র্যাকেটে এইরকমভাবে, এই যেখানে দেখেন দেখা দেওয়া আছে যে এই সেন্টেন্সটা এটা হচ্ছে অ্যাক্টিভে আছে, সেটাকে প্যাসিভে করতে হবে। এখানে এর জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছে যেটা প্যাসিভে হচ্ছে ট্রান্সলেট করতে হবে। এরপরে এটা দেখেন অ্যাসারেটিভে আছে, সেটাকে আমাকে ইন্ট্রোগেটিভে পরিবর্তন করতে হবে। সেটা কিন্তু আমার এই যে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে, এটাকে ইন্ট্রোগেটিভ করতে হবে। এটা অ্যাফার্মেটিভে আছে, সেটাকে আমাকে নেগেটিভ করতে হবে, এখানে কিন্তু লিখে দেওয়া আছে। সো আমি যখন আমার এই চেঞ্জিং সেন্টেন্সটা আসবে সেক্ষেত্রে আমি সেন্টেন্সটাকে পুরোটা পড়বো, পড়ার পর আমি দেখবো যে আমার ব্র্যাকেটে কোন সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে, কোন সেন্টেন্সে আমাকে ট্রান্সলেট করতে বলেছে, ট্রান্সফার করতে বলেছে, সেটা আমি দেখবো। দেখার পরে সেটা আমি উত্তরপত্রে সেই অনুপাতে আমি লিখবো। হ্যাঁ, এরপরে যেটা আসে যে প্রশ্নটা সেটা হচ্ছে 12 নম্বর কোশ্চেন, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পিচ, অর্থাৎ ন্যারেশন। আমরা যেটাকে ন্যারেশন বলি বা স্পিচ বলি, উক্তি, এই ন্যারেশনটা। অর্থাৎ এখানে ন্যারেশনটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামাটিক্যাল একটা টাফ একটা গ্রামাটিক, এটা খুব কঠিন একটা বিষয়। এবং আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই ন্যারেশনের ভিডিও আমাদের ওয়েবসাইট বা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা করেছি। এটা বেসিক, আমরা যে ন্যারেশনের যে ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলে ছেড়েছি সেটা হচ্ছে বেসিক ভিডিও। এরপরে আমরা পার্ট 2 অচিরেই দিয়ে দিব এবং পার্ট 3টাও আমরা দিয়ে দিব। আচ্ছা, এখন ন্যারেশনটা হচ্ছে কি? ন্যারেশনটা হচ্ছে এখানে ন্যারেশনের পরিবর্তনটা আমাকে করতে হবে। এখানে যেভাবে আছে, এখানে ডিরেক্ট স্পিচে আছে, সেটাকে আমার ইনডিরেক্টলি স্পিচে পরিবর্তন করতে হবে। ওকে, এরপরে 13 নম্বর যে অপশনটা, অর্থাৎ 13 নাম্বার যে অপশনটা, সেটা হচ্ছে
ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন, অর্থাৎ কোথায় বড় হাতের ক্যাপিটাল লেটার, কোথায় বড় হাতের অক্ষর হবে, অ্যান্ড পাঞ্চুয়েশন কোথায় বিরাম চিহ্ন বা জ্যোতিষ চিহ্ন বসবে সেখানে আমি বসাবো। এবং আমার এক্ষেত্রে কিন্তু আমার পুরোটা খাতায় উঠাইতে হবে, এবং খাতায় কিন্তু আমি কারেক্ট অ্যান্সার উঠাবো, আমি পুরো প্রশ্ন উঠাবো না, আমি খাতায় কারেক্ট অ্যান্সার উঠাবো। যেমন এখানে দেখেন, দ্য ক্রিয়েটর হ্যাজ প্রভিডেড আস উইথ ম্যানুফ্যাকচার্স ইন ন্যাচারাল, এই পর্যন্ত এখানে এসে ফুল স্টপ হচ্ছে, এবং এখানে দাঁড় যেটা আছে দাঁড়টা বড় হাতের হবে, দাটা বড় হতে হবে। এরপরে সোটা এসে এখানে বড় হতে হবে, সো উইটা এখানে সোটা হতে হবে, শুড বি গ্রেটফুল টু হিম ফর হিজ ওয়ান্ডারফুল গিফট, এই পর্যন্ত এসে এখানে আবার ফুল স্টপ হবে। তো এইভাবে কোথায় ফুল স্টপ হচ্ছে, কোথায় সেমিক্লোন হবে, কোথায় ক্লোন হবে, কোথায় ড্যাশ চিহ্ন হবে, কোথায় হচ্ছে কমা হবে, সবগুলো আমরা বসাবো। এবং কোথায় বড় হাতের অক্ষর হবে, কোথায় ছোট হাতের, কোথায় অর্থাৎ কোথায় ক্যাপিটাল লেটার, কোথায় স্মল লেটার, সেটা আমাদেরকে দেখতে হবে। এরপরে যে অপশনটা আসতেছে আমাদের কাছে সেটা হচ্ছে পার্ট ডি। এই যে পার্ট ডি, পার্ট ডিটা হচ্ছে আমরা প্রথমে বলেছি, যখন আমি প্রশ্নের মানবন্টন দেখেছি, মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি দেখিয়েছি, তখনই আমি বলেছি যে পার্ট ডিটা হচ্ছে রাইটিং অংশ, অর্থাৎ এখানে আমাদের রাইটিং অংশ আসে। আমরা মুখস্থ যে পড়াগুলো পড়ে থাকি, যেমন হচ্ছে ডায়লগ, প্যারাগ্রাফ, অথবা হচ্ছে ইনফরমেশন লেটার বা ইনফরমেশন ইমেল বা ফর্মাল ইমেল, যেগুলো আমরা পড়ে থাকি সেইগুলো এখানে আসে। যেমন এখানে আমরা 14 নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ডায়লগ এসেছে, এখানে যে ডায়লগটা আছে সেই ডায়লগটা আছে, কিন্তু ডায়লগের অ্যান্সার করার ক্ষেত্রে আমি বলবো, যদি প্রশ্নতে যদি কোনো নাম উল্লেখ করা থাকে সেই নামটা দিয়ে আমরা ডায়লগ লিখব। যেমন এখানে দেখবেন যে এই প্রশ্নে কিন্তু নাম উল্লেখ করা আছে, মাহিন এবং জারিন, দুইটা নাম উল্লেখ করা আছে। যদি নাম যদি উল্লেখ করা না থাকে, এবং এখানে ফ্রেন্ডের নাম উল্লেখ করা আছে রনি এবং রিনা, দুইটা নাম উল্লেখ করা আছে। আমি আবারও বলছি, যদি প্রশ্নে যদি কোনো নাম যদি উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের নাম ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমার ডায়লগে যদি আমার প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ করা থাকে তাহলে আমাকে অবশ্যই সেই প্রশ্নের নামগুলোই আমাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। বোঝা গেছে? এরপরে আসি আমরা 15 নাম্বার, যেটা 15 নাম্বারটা হচ্ছে এখানে ইমেল পাঠানো হয়েছে প্রিপারেশন ফর জিএসসি এক্সাম সম্পর্কে, এবং এক্ষেত্রেও আমি সেম একই কথাই বলবো, যদি ইমেলের ক্ষেত্রে যদি কোনো নাম বা অ্যাড্রেস যদি দেওয়া থাকে প্রশ্নতে, তাহলে সেই অ্যাড্রেস বা সেই নামটা আমরা ব্যবহার করব। আর যদি ইমেলের যদি প্রশ্নপত্রে যদি কোনো নাম বা ঠিকানা যদি না দেওয়া থাকে তাহলে আমরা আমাদের নিজেদের মতো এটা আমরা ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই। এরপরে যে প্রশ্নটা আমরা দেখছি সেটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন, এবং 16 নম্বর প্রশ্নে আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে 16 নম্বর প্রশ্নটা হচ্ছে প্যারাগ্রাফের প্রশ্ন, অর্থাৎ 16 নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে প্যারাগ্রাফের প্রশ্ন। এখানে একটা প্যারাগ্রাফ এসেছে এবং এটা কোশ্চেন প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে দেখেন খুব সুন্দরভাবে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন এখানে উল্লেখ করা আছে এখানে। তো এই প্রশ্নের আমরা উত্তরগুলো লিখবো এবং সেটা বলে দেওয়া হয়েছে, এবং কতগুলো ওয়ার্ডের মধ্যে এই প্যারাগ্রাফটা হতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে 150 ওয়ার্ডস, অর্থাৎ 150টা শব্দের মধ্যে হচ্ছে আমাকে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। 150 ওয়ার্ডস, 150টা ওয়ার্ডের মধ্যে, শব্দের মধ্যে আমাকে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। এবং যদি প্যারাগ্রাফে প্রশ্ন থাকে তাহলে আমরা চেষ্টা করব যেন সেই প্রশ্নের অ্যান্সারিং ভাবে, অর্থাৎ উত্তরের মতো করে আমরা যেন অ্যান্সারটা দিয়ে দিব। আর যদি এখানে যদি কোনো প্রশ্ন যদি না থাকে বা কোনো রকম কোনো প্রশ্ন উল্লেখ করা যদি না থাকে, যদি ঢালাওভাবে থাকে তাহলে আমরা ঢালাওভাবে লিখতে পারি। আবার যদি প্রশ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ঢালাওভাবে প্যারাগ্রাফ লিখতে পারি। এক্ষেত্রে যে প্রশ্নের উত্তরকে আমার পুঙ্খানুভাবে মেনটেন করতে হবে এমন কোনো হচ্ছে দরকার পড়ে না। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রশ্নের সিস্টেমেটিক। এরপরও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই প্রশ্নের মান বন্টন বা প্রশ্ন সম্পর্কে কিভাবে উত্তর করবো কি ক্ষেত্রে, তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা সেভাবে পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, আল্লাহ হাফেজ।